আলো পড়ব। আলো থেকে শুরু করব, তাপ তো হয়ে গেছে, এবার আলো। একসাথে বড় ভিডিও বানালে এক ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাবে, যেমন কেটে কেটে বানালাম, আধ ঘন্টা হয়ে গেছে তোমার তাপ থেকে। এবার আলো থেকে আমরা বাকি প্রশ্নগুলো কমপ্লিট করব। আলো, আলো তো আমরা দেখছি লাইটে, সূর্যের আলো প্রথম কথা, সূর্যই তো আলো দেয় সবচেয়ে বড়। তারপরে আমরা টর্চ লাইট, টিউবলাইট, ল্যাম্প, তারপরে মোমবাতি, লম্ফ, লণ্ঠন, এসব থেকে তো আমরা আলো পাই, তাই তো? এসব জিনিস, এই হচ্ছে আলো, এইগুলাই হচ্ছে আলো। তাহলে আলো কি? আলো এক প্রকার শক্তি, এটাও এক প্রকার শক্তি। এ কারণ কেন শক্তি? না সেও কোনো জিনিসকে পুড়িয়ে দিতে পারে, কোনো জিনিসকে গলিয়ে দিতে পারে, কোনো জিনিসকে একদম পুরা গায়েব করে দিতে পারে। তাপ, তাপ এক প্রকার তো শক্তি। এত কিছু করছে যখন তাপ, তার শক্তি নেই? আছে। তাপ এক প্রকার শক্তি যা তরঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে। আলো এক প্রকার শক্তি যা তরঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে, মানে একটা জায়গা থেকে আলো এখানে চলে গেল, আবার এখান থেকে আলো এখানে চলে গেল, এখান থেকে আলো এরকম জায়গা সে বিস্তার লাভ করছে। ধীরে ধীরে এই জায়গাটা আলো করে দিল, আবার কিছুক্ষণ পরে দিলাম বাইকটাকে আলো করে দিল, কিছুক্ষণ বাঁধ আলো করে দিল। যেমন আলো দেবো সেইভাবে সে ধীরে ধীরে আলো এগিয়ে যাবে। তারা তরঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে এবং আমাদের দর্শনের অনুভূতি জাগায়। তারপরে আমরা দেখতে পাই যে এটা আলো। হ্যাঁ, আলোকে তবেই তো আমরা দেখতে পাই। আলোকে কি আমরা ধরতে পারবো? হ্যাঁ, ধরতে পারবো নি। তাহলে আলো এক প্রকার শক্তি যা তরঙ্গের মাধ্যমে বিস্তার লাভ করে এবং আমাদের দর্শনের অনুভূতি ঘটায়। আলোর ধর্ম কি? আলোর ধর্ম হচ্ছে আলো সরলরেখায় চলে। আলো সবসময় সিধা চলে, সিধা চলে। এটা আমার তো লাইনটা বেঁকে গেল, হ্যাঁ, কিন্তু ব্যাপারটা এই সিধা, একদম সিধা, কোনো বাঁকা হবে না, একদম সিধা সিধা আলো চলে। তাহলে কি আলো, আলোর ধর্ম লেখো, যে আলোর ধর্ম লেখো পরীক্ষা যদি পড়ে, আমি সোজা বলে দেবো আলো সবসময় সরল রেখায় চলে। ঠিক আছে। তারপরে আছে সপ্রভ বস্তু। সপ্রভ বস্তু বলতে কি বোঝো? না, যেসব বস্তু থেকে আলো নির্গত হয় বা আলো বিকিরণ করে তাকে সপ্রভ বস্তু বলা হয়। মানে নিজে প্রভা দেয়, আলো দেয়। মানে নিজে আলো দেয়, মানে নিজে, আর প্রভ মানে আলো দেয়। নিজে আলো দেয় যেসব জিনিসগুলো, সেইগুলাই হচ্ছে সপ্রভ বস্তু। যেমন উদাহরণ কি? সূর্য নিজে আলো দেয়, তারা, আকাশে যে তারাগুলো মিটমিট করে তারাও আলো দেয়, মোমবাতি, হ্যাঁ, সেও তাকে জ্বালালে সে আলো দিবে, টর্চ লাইট তাকেও যদি সুইচ দেওয়া হয় সেও জ্বলবে। তাহলে এরা নিজেরা নিজেরা জ্বলে, নিজেরা নিজেরা। মোমবাতি কি নিজেরা জ্বলে? আমরা জ্বালাই, কিন্তু মোমবাতি তো জ্বলে, টর্চ লাইট সে তো জ্বলে, আলো তো দেয়। তাহলে এরা হচ্ছে নিজেরা নিজেরা নিজে জ্বলে, সপ্রভ বস্তু, এদেরকে সপ্রভ বস্তু বলা হয়। তাহলে সপ্রভ বস্তু কাকে বলে? যেসব বস্তু থেকে আলো নির্গত হয় বা আলো বিকিরণ করে তাদের সপ্রভ বস্তু বলা হয়। অপ্রভ বস্তু কাদের বলা হয়? উল্টা, উল্টা যে সকল বস্তু থেকে আলো নির্গত হয় না, মানে আলো বের হয় না, তাদের অপ্রভ বস্তু বলে। যেমন ইট, কাঠ, পাথর, এগুলো থেকে আলো বের হয়। হ্যাঁ, এই পেন, মোবাইল থেকে তো আলো বের হয়। মোবাইল কিন্তু সপ্রভ বস্তু, মোবাইলের ফ্ল্যাশ লাইট আছে, জ্বলবে। কিন্তু একটা পেন, একটা বোতল, এখান থেকে কিন্তু আলো বের হয়নি। তাহলে এগুলা হচ্ছে তোমার অপ্রভ বস্তু। বোঝা গেল? বিন্দু উৎস কি? বিন্দু মানে একটা ছোট জিনিস, একটা ছোট ক্ষুদ্র জিনিস, এখান থেকে যদি আলো বের হয়, সেই যে উৎস, উৎস মানে কি? যেখান থেকে আলো বেরোবে সেটাই তো উৎস বলা হয়। হ্যাঁ, উৎস, সেই যে কোনো উৎস যদি ছোট আকার হয় সেটাকে বিন্দু উৎস বলা হয়। এই যে এখানে বলেছে আলোর উৎস ছোট হলে তাকে বলা হয় বিন্দু উৎস। ঠিক আছে, বোঝা গেল? কোনো ছোট জায়গা থেকে যদি আলো বেরায়, কোনো একটা ঘর থেকে, সেখানে ছোট্ট একটা ছেঁদা করা আছে, ঘরের ভিতরে আলো জ্বলছে, অন্ধকার বাইরে, কিন্তু ঘরের ভিতরে আলো জ্বলছে, ছোট্ট যদি ছেঁদা থাকে, সেই ছেঁদা দিকে ছোট্ট করে আলো, আমরা একটা জিনিস দেখতে পাই যে আলো বেরিয়ে এসছে। তাহলে ওই যে ছোট আলোটাকে বলা হয় বিন্দু উৎস। বিন্দু আলোক উৎস কি? কোনো ছিদ্র দিয়ে যদি আলো বেরিয়ে আসে তাকে বিন্দু আলোক উৎস বলা হয়। একই জিনিস। হ্যাঁ, কোনো যদি ছিদ্র দিয়ে, যেটু আগে বললো না, কোনো একটা দেওয়াল, এরকম দেওয়াল, এখানে একটা ছোট্ট ছিদ্র করা আছে, এখানে ভিতরে আলো জ্বলছে, এইখানে আলো জ্বলছে, আচ্ছা দেখতে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, এখানে আলো জ্বলছে আর এইখানে ছিদ্র আছে, বাইরে অন্ধকার। হ্যাঁ, কিন্তু এইখানে যে ছেঁদাটা আছে, এই ছেঁদা থেকে আলো আমরা দেখতে পাচ্ছি বেরোচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে কোনো ছিদ্র থেকে যদি আলো বেরিয়ে আসে তখন তাকে বিন্দু আলোক উৎস বলে।
আচ্ছা, বিস্তৃত আলোক উৎস কি? বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে যদি বড় হয়, এই ছেলেটা যদি এরকম করে বড় হয়, একটা বড় জানলা থাকে, ঘরের ভিতরে আলো জ্বলছে, বড় জানলা, বাইরে অন্ধকার, তাহলে এই জানলা থেকে তো আলো পুরা বাইরটা দেখে দেয়, আমাদের ঘরের জানলা থেকে পুরা বাইরে টাইরে আলো চারদিক ছড়িয়ে পড়ে, তাহলে এটাকে বলে বিস্তৃত আলোক উৎস। বিন্দু আলোক উৎসের চেয়েও আকারে বড় আলোক উৎসকে বিস্তৃত আলোক উৎস বলা হয়। যেমন টর্চ লাইট, সূর্য, এর আলোকগুলো আছে সবচেয়ে বড়, এগুলো কি বিন্দু সবচেয়ে বড়। মাধ্যম কাকে বলে? মাধ্যম হচ্ছে একটা রাস্তা, একটা চলাচলের পথ, আলো যেই পথে চলাচল করে সেটাকেই আলোর মাধ্যম বলে। বলেনি আমি এই সাইকেলের মাধ্যমে যাব, মানে আমি সাইকেল দিয়ে যাব, আমি এই দাঁতপুরের হাট যাব, বাঁধে বাঁধে যাব, এই যে বাঁধে বাঁধে যাচ্ছি, এই বাঁধগুলো একটা মাধ্যম, সাইকেলে যাচ্ছি, সাইকেল একটা মাধ্যম, মানে যে জিনিসের মধ্য দিয়ে যাওয়া যাচ্ছে, যাওয়া হচ্ছে, সেটাকেই মাধ্যম বলা হয়। তাহলে আলো যেই পথে চলাচল করে সেটাকেই আলোর মাধ্যম বলে। ঠিক আছে, আলো যেই পথে চলাচল করে সেটাকে আলোর মাধ্যম বলে। স্বচ্ছ মাধ্যম কাকে বলা হয়? না, যে সব মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজেই চলাচল করতে পারে, মানে কি, যেই সকল মাধ্যমের মধ্য দিয়ে হ্যাঁ আলো সহজে চলাচল করতে পারে। যেমন জল, জলের আমি নিচে আছি, উপরে থেকে যদি একটা আলো জ্বলে, আপনি জলের তলা থেকে উপরে আলোটা দেখতে পাবো। কিংবা একটা বোতলে জল আছে, বোতলে জল আছে, সেই জলের এই পাশে লাইট মারলাম, ওপাশ দিয়েও সেই লাইটটাকে আমি দেখতে পাবো। মানে যে জিনিসের মধ্যে আলো যেতে পারে, আলো যেতে পারে, দেখতে পাই, সেটা কি হচ্ছে স্বচ্ছ মাধ্যম। যেমন কাঁচ, কাঁচ একটা ভালো পরিষ্কার কাঁচ, আয়না নয়, একটা ভালো কাঁচ, দুদিকেই সাদা। হ্যাঁ, আয়না তো একদিকে পুরো পাড়া দিয়ে ঢাকা থাকে বলে আয়নার পেছনটা দেখতে পাইনি, যে আয়নাটা একদম পুরো একটা কাঁচ, কাঁচ, সেই কাঁচ মানে দুদিকেই দেখা যাচ্ছে লোককে, এধার লোককেও দেখা যাচ্ছে, ওদের ধার লোককেও দেখা যাচ্ছে, সেরকম কাঁচের এই পাশে আলো মারলে ওই দিকেও দেখা যায়। যেমন আমাদের ল্যাম্পের ভিতর প্রত্যেকটা কাঁচ থাকে, সে ভিতরে তো আলো জ্বলছে, সেই কাঁচ ভেদ করে আলো বাইরে এসছে। হ্যাঁ, টিউবলাইটের মধ্যে যদি কাঁচ, যদি টিউবলাইটের কাঁচ থাকে, টিউবলাইটের মধ্যে আলো জ্বলছে কিন্তু সেই কাঁচ ভেদ করে আলো বাইরে এসছে। তাহলে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে, এক জায়গাতে অন্য জায়গায় যায়, সেগুলো হচ্ছে স্বচ্ছ মাধ্যম। বায়ু, বাতাসের মাধ্যমেও তো আলো দেখতে পাই, মানে সেই অনেক দূরে আলো জ্বলছে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই, ওই মাঝখানে কিন্তু বাতাস আছে, তাই বাতাসের মাধ্যমেও আলো চলাচল করে। যদি বলা হয় কোন কোন মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করে, জল, কাঁচ, বায়ু, এবারে হয়তো দিয়ে দিল যে 4টা মাধ্যম দিল, জল, কাঁচ, বায়ু আর মাটি, এর মধ্যে কোনটার মধ্যে আলো চলাচল করতে পারে না? তাহলে জল, কাঁচ, বায়ুর মধ্যে চলাচল করতে পারে কিন্তু মাটির মধ্যে পারে না, সেটা আসছি এখানে। অস্বচ্ছ মাধ্যম বলা হয় মাটিটাকে। কেন মাটিকে অস্বচ্ছ মাধ্যম বলা হয়? না, যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না তাকে বলা হয় অস্বচ্ছ মাধ্যম। অস্বচ্ছ মানে স্বচ্ছ নয়, পরিষ্কার নয়, হ্যাঁ, অস্বচ্ছ মাধ্যম। যেমন কাঠ, মাটি, পাথর, বড় পাথরকে যদি আমি একটা টর্চ লাইট জ্বালি, মাঝখানে একটা বড় একটা পাথর দিয়ে দিলাম, ওপাশে আর কি টর্চ লাইট আলো দেখা যাবে? যাবে নি, পাথর পুরো গার্ড করে দিচ্ছে, তাহলে এর মধ্য দিয়ে আলো আর বাইরে আসতে পারছে নি, তাহলে এগুলো হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলা হয়? না, যেসব মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিক চলাচল করতে পারে, আংশিক মানে কিছুটা, আংশিক মানে কিছুটা চলাচল করতে পারে, তাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে। যেমন ঘষা কাঁচ, এটা কাঁচ ঘষাঘষি আছে, হ্যাঁ, তার মধ্যে আলো কিন্তু এধার থেকে ওধার যাচ্ছে। আর তৈলাক্ত কাগজ, এটা কাগজের তেল দিয়ে দেওয়া হলো, মানে তৈলাক্ত হয়ে গেল, সেই কাগজের মধ্যে দিয়েও আলো এধার থেকে ওধার যেতে পারে, এগুলোকে বলে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তাহলে আমাকে এখানে থেকে জিনিসগুলো জানতে হবে। ধরো প্রথম একটা প্রশ্ন দিয়ে দিল যে কাঠ এটা কোন মাধ্যম, কাঠ এটা কোন মাধ্যম, মানে কাঠের আলো কাঠ ভেদ করে কি বাইরে আসতে পারেনি, তাহলে কাঠ হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। এবার বললো জল, জল কোন মাধ্যম? জলের ভিতরেও আলো এধার থেকে ওধার যেতে পারে। আমি জলের তলায় আলো জ্বেলে দিলাম, আমরা উপর থেকে দেখতে পাবো, বেশি তলায় জ্বাললে কি আর দেখা যাবে? একটু কম, হ্যাঁ, 2-4 হাত নিচে আলো যদি টিউবলাইট জ্বেলে থাকে, আমি দেখতে পাবো উপরে যে আলো একটা জলের তলায় আছে। তাহলে জল হচ্ছে স্বচ্ছ মাধ্যম। তৈলাক্ত কাঁচ আর ঘষা কাঁচ, এর মধ্যে জেনে রাখতে হবে, দুটাই মনে রাখতে হবে, ঘষা কাঁচ আর তৈলাক্ত কাগজ, দুটাই হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম।
এই প্রশ্নটা যে আছে আলো সরলরেখায় চলে প্রমাণ দাও, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় তো একদম তো আসবেই আসবে। আলো সরলরেখায় চলে, খুবই সহজ। আলো সরলরেখায় চলে প্রমাণ করার জন্য একটি জ্বলন্ত মোমবাতি ও একটি সোজা আর একটি বাঁকা পাইপ নেব, এরকম পাইপ, হ্যাঁ, একটা এই যে এরকম সোজা পাইপ, একটা এরকম বাঁকা পাইপ, দুটা পাইপ নেব। কি কি নেওয়া হলো? এটা প্রমাণ করার জন্য কি প্রমাণ করতে হবে? যে আলো সরলরেখায় চলে, আলো এরকম সিধা চলে, আলো সিধা চলে, আলো সিধা চলে, এরকম সিধা তো যাচ্ছে। আলো যে সিধা চলে এটা প্রমাণ করার জন্য আমার কি কি জিনিস দরকার? একটি জ্বলন্ত মোমবাতি, একটি সোজা আর একটি বাঁকা পাইপ দরকার। ঠিক আছে, পাইপ নিয়ে নিলাম, পাইপ নেব। সোজা পাইপ দিয়ে আলোকে দেখলে, এরকম সোজা পাইপ দিয়ে যদি আলোর বরাবর আমরা চোখ রাখি তাহলে কি দেখা যাবে? সোজা পাইপ দিয়ে আলো দেখলে দেখা যাবে, সোজা পাইপ দিয়ে যদি আমরা দেখি আলোকে দেখা যাবে। কিন্তু বাঁকা পাইপ দিয়ে, যদি এরকম বাঁকা পাইপ দিয়ে আমরা আলোকে দেখি, সেক্ষেত্রে মোমবাতির শিখাটাকে আর দেখা যাবে না। এক্ষেত্রে কি বোঝা যায়? যে আলো সরল রেখা দিয়েই চোখে পড়ছে, আর বাঁকা দিয়ে পড়লে আলো এইখানে এসে ঢুকে গেল, আর এদিকে কি নামলো নি, আবার এভাবে বাঁকলো নি, আবার এখানে বেঁকে গেল নি, তাহলে আলো একে বেঁকে বেঁকে যায়নি। তাহলে এ থেকে বোঝা যায় যে আলো সরলরেখায় চলে। আলো বাঁকা হলে আর সে যেতে পারবে না। আলো যদি বাঁকা হয় কোনো জিনিস যেতে পারবে, কারণ আলো বাঁকা ভাবেই যায়নি, আলো সোজাসুজিই যায়। বুঝা গেল? এটা একবার পড়লে পরিষ্কার হয়ে যাবে। আলোর যাত্রাপথ, আলো যে যায়, হ্যাঁ, কীরকমভাবে যায় দেখ, এখানে একটা আলো যাত্রাপথ, আলো মানে যাচ্ছে, এরকম করে যাচ্ছে, আলো এরকম করে যাচ্ছে। এই যাত্রাপথটা আবার বিভিন্ন ভাগ আছে। আলো চলার পথকে আলোর যাত্রাপথ বলা হয়। আলোর যাত্রাপথ কাকে বলে? এটা পরীক্ষায় আসবে নি, তবু জেনে রাখা দরকার। আলো চলার পথকে আলোর যাত্রাপথ বলে। হ্যাঁ, আলোক রশ্মি কাকে বলা হয়? আলো চলার পথকে তীর দিয়ে যুক্ত করে যে কাল্পনিক সরলরেখা বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলা হয়। তো আলোর চলার পথকে তীর চিহ্ন দিয়ে যুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয়, আলোর চলার পথকে এরকম তীর চিহ্ন দিয়ে যুক্ত করে যে সরলরেখা দিয়ে আমরা বোঝাই যে আলোক এটা রশ্মি, আর সেগুলোকে বলা আলোক রশ্মি। তা আলো তো এরকম যাচ্ছে, কিন্তু এটা আমরা তীর চিহ্ন দিয়েই তো বোঝাচ্ছি। এই তীর চিহ্ন যুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় এইগুলাকে বলা হয় আলোক রশ্মি। এটা পরীক্ষায় পড়বে নি আলোক রশ্মি কাকে বলে, তবু জেনে রাখা দরকার যে আলোক রশ্মি কাকে বলা হয়। যে আলো চলার পথকে, আলোই হয়ে যাচ্ছে, এই চলার পথকে যদি আমরা এই তীর চিহ্ন দিয়ে আমরা বোঝাই, তীর চিহ্ন যুক্ত যে সরলরেখা দিয়ে আমরা বোঝাচ্ছি, সেটাকে বলা হয় আলোক রশ্মি। আলোক রশ্মি গুচ্ছ কাকে বলে? গুচ্ছ মানে অনেকগুলো আছে, এরকম যদি রশ্মিগুলোকে অনেকগুলা একসঙ্গে আলোক রশ্মিকে অনেক আলোক রশ্মিকে আলোক রশ্মি গুচ্ছ বলা হয়। তাহলে আলোক রশ্মি গুচ্ছ কাকে বলা হয়? একসঙ্গে অনেক আলোক রশ্মিকে আলোক রশ্মিগুচ্ছ বলে। আলোক রশ্মিগুচ্ছ 3 প্রকার। এই আলোক রশ্মিগুচ্ছ ক প্রকার বলতে পারে যে আলোক রশ্মিগুচ্ছ কয় প্রকার? এরকম যে গুচ্ছ গুচ্ছ করে আলো যায়, এই আলোক রশ্মিগুচ্ছ 3 প্রকার। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, সমান্তরাল মানে রশ্মিগুচ্ছগুলা আলোক রশ্মিগুচ্ছ, এই আলোক রশ্মিগুচ্ছগুলি সমান্তরাল যদি হয়, সমান্তরাল মানে পরস্পরের দূরত্ব সমান, মানে এইখান থেকে এর দূরত্ব সমান, এখান থেকে এর দূরত্ব সমান, এই রকম হলে হবে নি, এই রকম হলে হবে নি। এইটা এখানে দূরত্ব যতটা, এইখানে দূরত্ব কি ততটা হলো? ততটা হয়নি। তাহলে যদি দুটা সরলরেখা পরস্পর সমানভাবে চলে, যে শুরুতেও যে যতটা দূরত্ব লাস্টেও ততটা দূরত্ব এরকমভাবে চলে, তখন তাদেরকে বলা হয় সমান্তরাল রশ্মিগুচ্ছ। তাহলে যখন আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়, হ্যাঁ, এরকম সমান্তরাল, তখন তাকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলা হয়। অভিসারী আলোক রশ্মিগুচ্ছ কাকে বলা হয়? আলোক রশ্মিগুচ্ছগুলি যদি কোনো বিন্দুতে মিলিত হয় বা মিলিত হবার চেষ্টা করে তাকে অভিসারী রশ্মিগুচ্ছ বলা হয়। কাদের বলা হয়? আলোক রশ্মিগুচ্ছগুলি কি হয়? যদি কোনো বিন্দুতে মিলিত হয়, এই রকমভাবে এই দিক থেকে এলো আলোক রশ্মিগুচ্ছ, এই দিক থেকে রশ্মিগুচ্ছ, এই দিক থেকে রশ্মিগুচ্ছ, এতগুলা আলোক রশ্মিগুচ্ছ যদি কোনো বিন্দুতে মিলিত হয় তখন তাকে বলা হয় অভিসারী। অভিসারী মানে কোনো জায়গায় মিলতে যাচ্ছে, কোনো জায়গায় চুপি চুপি যাচ্ছে,
তাকে বলা হয় অভিসারী। অভিসারী মানে কোনো জায়গায় মিলিত হতে যাচ্ছে, মনে রাখতে, অভিসারী মানে কোনো জায়গায় মিলিত হবে। তাহলে আলোক রশ্মিগুলো যদি কোনো জায়গায় মিলিত হয় বা মিলিত হওয়ার চেষ্টা করে তাকে অভিসারী রশ্মিগুচ্ছ বলা হয়। অপসারিক রশ্মিগুচ্ছ কাকে বলা হয়, মানে এইটা আবার উল্টা, এইখান থেকে বেরোবে, এইদিকে চারদিক ছড়িয়ে যাবে, কোনো বিন্দু থেকে চারদিক ছড়িয়ে যাবে। অপসারী মানে এই ধার থেকে আবার বেরিয়ে চলে যাচ্ছে, অপসারণ ঘটছে মানে বেরিয়ে যাচ্ছে, অপসারী মানে বেরিয়ে যাচ্ছে। কীরকম বলবো, যদি আলোক রশ্মিগুচ্ছগুলি কোনো বিন্দু থেকে কি হয়, বেরিয়ে যায়, যদি আলোক রশ্মিগুচ্ছগুলি কোনো বিন্দু থেকে বেরিয়ে যায় এবং অপরের দূরে সরে যায়, ও একে অপরের দূরে সরে যাচ্ছে, বেরিয়ে যাওয়া মানেই তো একে অপরের দূরে সরে যাচ্ছে, এখান থেকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, এই রশ্মিগুচ্ছ এদিকে চলে যাচ্ছে, এই রশ্মিটার দিকে চলে যাচ্ছে, এরকম রশ্মিগুচ্ছগুলো যদি একে অপরের দূরে সরে যায়, বেরিয়ে যায়, তাকে বলা হয় অপসারী রশ্মিগুচ্ছ। তাহলে কি বললো, আলোক রশ্মিগুলি যদি কোনো বিন্দু থেকে বেরিয়ে যায়, একে অপরের দূরে সরে যায়, তাকে বলা হয় অপসারী রশ্মিগুচ্ছ। এবারে ছায়া বা প্রচ্ছায়া কাকে বলা হয়। ছায়া তো আমরা দেখেছি, আমরা আলোর এক জায়গায় লাইট আছে, তার যদি পেছনে আমরা গার্ড করে দিই, কোনো আলোর গতিপথে যদি বাঁধা দিই, মানে আলো বেরোচ্ছে তার আগে যদি আমি দাঁড়িয়ে যাই, তাহলে আমার পেছন দিয়ে তো ছায়া তৈরি হয়, তো হয় না, হয়নি, হয়। তাহলে সেই রকমই আলোর গতিপথে কোনো অস্বচ্ছ বস্তু থাকলে আমি যদি চলে আসি, আমি একটা অস্বচ্ছ বস্তু, আমার ভিতর দিয়ে কি আলো চলে যাবে, যাবে না। অস্বচ্ছ বস্তু মানেই হচ্ছে আমাকে ভেদ করে আলো যেতে পারবে না, এরকম একটা কঠিন জিনিস। আমি যদি দাঁড়িয়ে যাই, আমি অস্বচ্ছ বস্তু, আমার ওপাশে যদি আলো কেউ জ্বালে, আমার পেট ভেদ করে কেউ পেছন দিকে চলে যায়, যেতে পারবে না। তাহলে আলোর গতিপথে আমি যদি অস্বচ্ছ বস্তু হয়ে বাঁধা দিয়ে দেই, তাহলে আমার পেছন দিকে যে অন্ধকার অঞ্চলটা সৃষ্টি হয় তাকে বলা হয় প্রচ্ছায়া। ঠিক আছে, ছায়া প্রচ্ছায়া কাকে বলে পরীক্ষায় আসবে। আলোর গতিপথে অস্বচ্ছ বস্তু থাকলে তার পেছন দিকে যে গাঢ় অন্ধকার অঞ্চলটির সৃষ্টি হয় তাকে বলা হয় প্রচ্ছায়া। তাহলে ছায়ার আকৃতি প্রকৃতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, হ্যাঁ এটাই, কি ছায়া কীরকম হবে, ছায়াটার প্রকৃতি, সেই ছায়াটা বড় হবে না ছায়াটা ছোট হবে না ছায়াটা আর থাকবেই নি, এইটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই চারটা বিষয়ের উপর নির্ভর করে। কি, আলোর উৎসের আকারের ওপর, আলোর উৎস, যে এই আলোটা যদি বিশাল বড় হয় তখন ছায়া কী হবে, ছোট হবে। হ্যাঁ, এখানে আমরা ছায়ার ব্যাপারটা দেখেছি, এই যে ছায়া, আলোর উৎস যদি বড় হয়, যদি আলোটা উৎস এই যে এখানে যে আলোর উৎস যদি বড় হয়, হ্যাঁ, এই আলোর উৎস ছোটোটা এখান থেকে ছোটো বেরাচ্ছে, তখন ছায়াটা হচ্ছে বড়। আলোর উৎস যদি এরকম করে বড় হয়ে যায় তখন ছায়াটা হয়ে যাবে তখন ছোট। এখানে সব এইসব জিনিসগুলো। আর কি আছে, অস্বচ্ছ বস্তুর আকারের ওপর, অস্বচ্ছ বস্তু মানে এই যে অস্বচ্ছ বস্তু, এই যে হাতটা যে আমি রেখেছি এটা অস্বচ্ছ বস্তু, এইটা এইটা বড় হবে, এটা যদি বড় হয় তখন এইটা ছোট হবে, এটা বড় হবে, এটাও তখন কি হবে, বড় হয়ে যাবে। অস্বচ্ছ বস্তুর আকার, এইটার আকার, হ্যাঁ, এর উপরে নির্ভর করছে, এটা বড় হলে এটাও বড় হবে, এটা ছোট হলে এটাও ছোট হবে, হ্যাঁ, এরকম। আচ্ছা, আর আলোর উৎস থেকে অস্বচ্ছ বস্তুর দূরত্ব, আলোর উৎস থেকে অস্বচ্ছ বস্তুর দূরত্বের ওপর কীরকম জিনিসটা, এখানে যে আলোর উৎস থেকে অস্বচ্ছ বস্তু যদি সামনে থাকে তখন এইটা আবার বড় হবে, আবার এইটা যদি আবার যতটা দূরে চলে যাবে, আলোর উৎস থেকে এই হাতটা যদি দূরে চলে যায় তত এই ছায়া ছোট হতে থাকবে। একেবারে দেয়ালে ঠেকি দিলে তখন আর ছায়া দেখা যাবে না, এরকম হাতটাকে যদি পুরো এরকম করে, যে ছায়াটা এখন এই লাইট দেওয়া হয়নি বা ছায়া দেখা যায়নি, এরকম যদি আমি দেয়ালে ঠেকি দিই আর ছায়া দেখা যাবে না, এরকম যত বাড়াবো ছায়া তত বড় হবে, মানে আলোর উৎস থেকে যত আসবে তত ছায়া বড় হবে, আলোর উৎস থেকে যত দূরে দূরে যাবে তত ছায়া, ধর এখানে আলো দেওয়া আছে, এখান থেকে আলো মোবাইল থেকে আলো বেরাচ্ছে, এই আলোর উৎস থেকে যত কাছে আসবে ছায়া তত বড় হবে, যত আলোর উৎস থেকে এরকম কাছে যাব এই দেওয়ালের দিকে, এটা দেওয়াল, ধর এটা মোবাইলটা, টিভি, কম্পিউটারের স্ক্রিনটা দেওয়াল, এইটা এখান থেকে আলো বেরাচ্ছে, আলোর উৎস থেকে যত কাছে থাকবো
তত ছায়া তত বাড়বে। যত এদিকে কাছে নিয়ে যাব, দেওয়ালের দিকে হাতকে নিয়ে যাব, ততই ছায়া কম হবে। এই হাতটা যত এদিকে দেওয়ালে সরাবো তত ছায়া কম হবে, আর যত এইদিকে আসবো, আলো উৎসের দিকে আসবো, তত ছায়া বড় হবে। বুঝা গেল? অস্বচ্ছ বস্তু থেকে পর্দার দূরত্বের ওপর, মানে অস্বচ্ছ বস্তু থেকে পর্দার দূরত্ব ওই একই বোঝালাম। এইখান থেকে এই হাতের দূরত্ব, এই যত হাতটা পর্দার দিকে যাবে তত ছায়া ছোট হবে। এই পর্দা থেকে যত হাতটা দূরে আসবে, এই দিকে যত দূরে আসবে তত কি হবে, ছায়াটা বড় হবে। তাহলে পর্দার দিকে যত ছায়া যাবে তত হাত ছায়া ছোট হবে, আর পর্দার থেকে যত হাত দূরে আসবে তত ছায়া বড় হবে। এই সব জিনিসগুলোর উপর কি হয়, ছায়া নির্ভর করে। ঠিক আছে? উপচ্ছায়া, উপচ্ছায়া কাকে বলে? উপচ্ছায়া বলতে এইটা এইখানে আছে, এইখানে উপচ্ছায়া, যে ছায়া হওয়ার পরে তার চারপাশে একটা যদি হালকা ধুন্দলা ধুন্দলা জিনিস দেখা যায়নি, এই যে এখানে হালকা ধুন্দলা ধুন্দলা, এখানে তো দেখা যায়নি, যে যার বইয়ে দেখবে ভালো বোঝা যাবে। ছায়া হওয়ার পর যে ধুন্দলা ধুন্দলা যে জিনিসটা দেখা যায় সেইটাই হচ্ছে উপচ্ছায়া। এই উপচ্ছায়াটা কাকে বলে যদি বলা হয় না, আলোর গতিপথে অস্বচ্ছ বস্তু থাকলে তার পেছন দিকে আলো না আসতে পেরে ছায়ার সৃষ্টি হয়, কিন্তু ছায়ার চারপাশে যে হালকা অন্ধকার অঞ্চল থাকে সেখানে কিছু অংশ আলো পৌঁছায়, সেই অঞ্চলটিকে উপচ্ছায়া বলে। যে আলোর গতিপথে অস্বচ্ছ বস্তু থাকলে তার পেছন দিকে আলো না আসতে পেরে ছায়ার সৃষ্টি করে, কিন্তু ছায়ার চারপাশে যে হালকা অন্ধকার অঞ্চল থাকে সেখানে কিছু অংশ আলো পৌঁছায়, সেই অঞ্চলটিকে বলা হয় উপচ্ছায়া। হ্যাঁ, সেটা আবার কীরকম উপচ্ছায়া দেখা যাবে? এই যে উপচ্ছায়া, কি আলো এখানে পড়ছে, এইটা যতটা বাধা দিচ্ছে ততটা কিন্তু গাঢ়, কিন্তু তারপরেও এর উপর দিক দিয়েও কিছু কিছু আলো বাইরে বেরিয়ে যাচ্ছে, কিছুটা আলো পৌঁছাচ্ছে এইরকম জায়গায়। এই যে ধুঁধলা জায়গাটা দেখা যাচ্ছে এই গাঢ় আলোর চারপাশে, এটাকেই বলছে উপচ্ছায়া। আমরা পরীক্ষাও করতে পারি যে কোনো জিনিস একটা লাইটের আগে রেখে দিলাম, হ্যাঁ, সেই জিনিসটা যেন ছোটো হয়, লাইটের আলোর চেয়ে যেন একটু ছোটো হয়, লাইটের যতটা এরিয়া আছে তাতে যে ছোটো হয়, এবার যতটা সেইটি জিনিসটা গার্ড করছে এইটা, ততটা তো গাঢ় অন্ধকার হবে। এবার তারপরেও যেটা উপর দিক দিয়ে আলোয় হালকা হালকা বেরিয়ে যাচ্ছে, তার চারপাশে যে হালকা অন্ধকার অঞ্চলটা তৈরি হচ্ছে, এটাকে বলছে উপচ্ছায়া। তাহলে আমরা প্রশ্ন তো আরামসে বলতে পারবো উপচ্ছায়া কাকে বলে। না, আলোর গতিপথে অস্বচ্ছ বস্তু থাকলে কি হয়, তার পেছন দিকে আলো না আসতে পেরে ছায়ার সৃষ্টি করে। ছায়ার কি করে সৃষ্টি করে সেটা এখানে আছে, কিন্তু ছায়ার চারপাশে যে হালকা অন্ধকার অঞ্চল থাকে, হ্যাঁ, সেখানে কিছু অংশ আলো পৌঁছায়, সেই অঞ্চলটিকে উপচ্ছায়া বলা হয়। উপচ্ছায়ার আকৃতি প্রকৃতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? না, ওই রকম অস্বচ্ছ বস্তু থেকে পর্দার দূরত্ব, অস্বচ্ছ বস্তু পর্দা থেকে দূরে হলে কি হবে, উপচ্ছায়া বাড়বে। পর্দা যদি কাছে এলে উপচ্ছায়া কমবে। এবারে কয়েকটা পয়েন্ট এখানে মনে রাখা দরকার। আলোর উৎস ছোট বা বিন্দু উৎস হয় তখন উপচ্ছায়া গঠিত হয় না। উপচ্ছায়া কখন গঠিত হয় না, প্রশ্ন পড়তে পারে। উপচ্ছায়া কখন গঠিত হয় না? আলোর উৎস যদি ছোট হয়, কিংবা বিন্দু উৎস হয়, হ্যাঁ, যে আলোটা এই তো সেটা সূর্যের আলো, এখানে একটা পর্দা দিয়ে দিলাম, এইখান থেকে আলো একটা ছোট ছেঁদা করে দিলাম, এদিকে অন্ধকার, এই ছেঁদা আলো থেকে আলো বেরাচ্ছে, এইখানে আমি একটা ঘিরে দিলাম, হ্যাঁ, একটা ছোট্ট আলো ক্ষীণ বেরাচ্ছে, হ্যাঁ, তখন কি হলো, এইখানে পুরা আর এইখান থেকে আলো আর বাইরে টুপকি আর এখানে দেওয়ালে আসতে পারলো নি এই ছোট আলোর উৎস যদি ছোট হয় তাহলে উপচ্ছায়া আর হবে নি, এইখানে শুধু কি হবে, এইখানে শুধু ছায়াই তৈরি হবে। তাহলে আলোর উৎস যদি ছোট কিংবা বিন্দু উৎস হয় তাহলে উপচ্ছায়া গঠিত হয় না। আলোর উৎস বড় হলে ছায়া উপচ্ছায়া দুটিই গঠিত হয়। আলোর উৎস যদি এরকম বড় হয়,
এইখানে যদি কিছু একটা মানুষ থাকে, এরকম মানুষ থাকে, হ্যাঁ, তার চারপাশে ছায়াও তৈরি হবে আর তার পাশে হালকা ধুলকাও তৈরি হবে। আলোর উৎস যত বড় হবে ছায়া উপছায়া দুটাই হবে। অস্বচ্ছ বস্তু পর্দা স্পর্শ করলে ছায়া আর দৈর্ঘ্য বস্তু সমান হয়ে যায়। এটা কি বললো? অস্বচ্ছ বস্তু কি করলে পর্দা স্পর্শ করলে ছায়ার দৈর্ঘ্য আর অস্বচ্ছ বস্তুর দৈর্ঘ্য সমান হয়ে যায়। আমি যে বলেছিলাম নি, হ্যাঁ, এখানে কোথায় আছে, এখানে কোথায় আছে ছবিটা, এখানে আছে নেই, হ্যাঁ, এই রকম যে হাতটা, এই হাতটা এখন ছায়া দেখা যাচ্ছে, কিন্তু এই হাতটা যখন একদম পুরো দেয়ালের কাছকে নিয়ে যাব, মানে এর পাশাপাশি নিয়ে যাব, একদম পুরো দেয়ালে টাচ করে দেবো হাতটাকে, তখন আর ছায়া আর এর দৈর্ঘ্য দুটাই সমান হয়ে যাবে। এটা যতটা এটাও ততটা হবে। এটা যত দূরে আনবো তখন ছায়া ততটা বড় হবে। একদম কাছে নিয়ে গেলে তখন দেখবো ছায়া আর আমার হাত দুটোর সমান। এটাই বলছে যে অস্বচ্ছ বস্তু পর্দা যদি স্পর্শ করে তাহলে ছায়ার দৈর্ঘ্য আর অস্বচ্ছ বস্তুর দৈর্ঘ্য সমান হয়ে যায়। সূচিছিদ্র ক্যামেরা, আরে এটা তো ইম্পর্টেন্ট না, এই পরীক্ষা না পড়লে ফাইনাল পরীক্ষায় পড়বে, হ্যাঁ, তাই এই পরীক্ষায় পড়ার চান্স অনেকটাই আছে। 5 নম্বর থাকবে এই প্রশ্নটা থাকলে, একদম পুরো 5 নম্বর থাকবে এইটার জন্য, যদি এইটা পড়ে, নাহলে ফাইনাল পরীক্ষায় পড়বে। তবু এটা জেনে রাখতে হবে সূচিছিদ্র ক্যামেরা কি। একটি আয়তাকার কাঠের বাক্স নিলাম, ছবিটাও দেখাই। এরকম একটা আয়তাকার কাঠের বাক্স, যার সামনের দেওয়ালের মাঝে একটা ছোট ছিদ্র থাকবে, হ্যাঁ, এইখানে আমি ছবিটাকে একটু ভালো হয়নি, এরকম একটা কাঠের বাক্স, এখানে একটা ছোট একটা ছিদ্র থাকবে, তার উল্টা দিকের দেওয়ালে ঘষা কাঁচ থাকবে, এদিকের দেয়ালটা মানে এই যে দেওয়ালটা তার এদিকের দেওয়ালে একটা ঘষা কাঁচ থাকবে, ভিতরে বাকি অংশ কালো রং করা হবে, ভিতরের দিকে বাকি 4 অংশের দেওয়ালগুলো কালো রং করে দেওয়া হবে। কালো রং এই জন্য করা হবে, এতে আলোর প্রতিফলন বন্ধ করা যাবে। আলো যদি এখানে পড়ে তাহলে এদিকে ছিটকে যাবে নি, আলোর প্রতিফলন আলোকে কালো রং শুষে নেবে। প্রতিকৃতি উজ্জ্বল হবে, মানে আলোর প্রতিফলন বন্ধ করা যাবে। আর প্রতিকৃতি মানে তার ছবি, যেমন আমার প্রতিকৃতি আমার আয়নায় দেখতে পাই, প্রতিকৃতি মানে আমার ছবিটা যে আয়নায় দেখছি সেটাকে বলা হয় প্রতিকৃতি, হ্যাঁ, আমার ছবি আমি আয়নায় দেখতে পাচ্ছি, আমার ছবিটাকেই বলা হয় প্রতিকৃতি। সেরকম এর প্রতিকৃতিটা আরও উজ্জ্বল হবে। এবার ছিদ্রের সামনে একটি সপ্রভ বস্তু রাখলে, সপ্রভ বস্তু মানে মোমবাতি, আমরা বলেছি মোমবাতি আলো দেয়, মোমবাতি জ্বলে তো আলো দেয় নিজেকে, তাহলে মোমবাতি রাখলে আলো ছিদ্র দিয়ে ওই ঘষা কাঁচের দেয়ালে তার উল্টো প্রতিকৃতি দেখা যাবে। মানে এই মোমবাতির আলোটা এই ফুটো দিয়ে গিয়ে এইখানে গিয়ে উল্টো প্রতিকৃতি দেখা যাবে, মানে এই রকম করে তো আলোটা জ্বলছে, উল্টা হয়ে যাবে, তার মানে কীরকম হবে, এই রকমটা হয়ে যাবে, হ্যাঁ, মানে এইটা নিচটা হয়ে যাবে উপরের দিকে আর মাথাটা নিচের দিকে চলে আসবে, হ্যাঁ, উল্টা প্রতিকৃতি সোজা দেখা যাবে না, এদিকে যেমন আছে এদিকে তা দেখা যাবে না, উল্টা হয়ে যাবে, এদিকে জিনিসটা এদিকে উল্টা হয়ে যাবে। আর এই যে সৃষ্টিকারী ক্যামেরাকে, এই ক্যামেরাটাকেই বলা হয় সূচিছিদ্র ক্যামেরা। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা লিখবো কী করে না, এটি একটি আয়তাকার কাঠবক্সের বাক্স, যার সামনের দেওয়ালে মাঝে একটি ছোট ছিদ্র থাকবে এবং তার উল্টা দিকের দেওয়ালে একটি ঘষা কাঁচ থাকবে, ভিতরে বাকি অংশ কালো রং করা হবে। এতে আলোর প্রতিফলন বন্ধ করা যাবে এবং প্রতিকৃতিও খুব উজ্জ্বল হবে। এবার ছিদ্রের সামনে সপ্রভ আলোক উৎস রাখলে আলো ছিদ্র দিয়ে ভেতরে গিয়ে ঘষা কাচের দেওয়ালে উল্টো প্রতিকৃতি দেখা যাবে। এমন প্রতিকৃতির সৃষ্টিকারী ক্যামেরাকে সূচিছিদ্র ক্যামেরা বলে। হ্যাঁ, যেমন এই যে এই আলোটা এইখান দিয়ে যাচ্ছে, এই ছিদ্র দিয়ে বেরিয়ে এইখানে তার উল্টো প্রতিকৃতি দেখা যাচ্ছে, এই রকম যে ক্যামেরাটাকে বলা হয় সূচিছিদ্র ক্যামেরা। ঠিক আছে, এবার সূচিছিদ্র ক্যামেরার সৃষ্টি প্রতিকৃতির বৈশিষ্ট্যগুলি কী হবে, মানে এই যে ক্যামেরায় যে প্রতিকৃতিটা তৈরি হচ্ছে সেগুলো কেমন হবে,
ঠিক আছে, না বস্তুর উল্টা প্রতিকৃতি হবে 1 নম্বর, পরীক্ষায় পড়তে পারে। সূচিছিদ্র ক্যামেরার একটি বৈশিষ্ট্য লেখো। সূচিছিদ্র ক্যামেরায় সৃষ্ট প্রতিকৃতি, যে প্রতিকৃতিটা সৃষ্টি হবে তার বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, এর ছবিটা এখানে উল্টো হবে, মানে বস্তুর উল্টা প্রতিকৃতি হবে। এই যে বস্তুটা তার উল্টা প্রতিকৃতি হবে, উল্টা ছবি হবে বা উল্টা প্রতিকৃতি হবে। সূচিছিদ্র, এই ক্যামেরার ছিদ্র ছোট হলে প্রতিকৃতি স্পষ্ট হবে। এটা যত ছোট হবে এই ছবিটা স্পষ্ট হবে। ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে, মানে স্পষ্ট হবে নি। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য কি, এর ছিদ্রটা যত ছোট হবে এর প্রতিকৃতি, এর ছবিটা তত স্পষ্ট হবে। এর ছিদ্র যদি যত বড় হবে ছিদ্র তত অস্পষ্ট হবে। 3 নম্বর কি, ছিদ্র দিয়ে বস্তু দূরে থাকলে প্রতিকৃতি ছোট হবে। এই ছিদ্র থেকে এইটাকে যদি যত আমি দূরে নিয়ে চলে যাই, এইরকম জায়গাকে নিয়ে চলে যাই, তাহলে প্রতিকৃতিটা কীরকম হবে, তো বড় হবে। এই প্রতিকৃতি তত বড় হবে। তা ছিদ্র থেকে বস্তুকে যত আমি দূরে নিয়ে যাব এই ছবিটা তত বড় হবে। 4 নম্বর কি, শিখা আর ছিদ্রের দূরত্ব অপরিবর্তিত রেখে, মানে এই শিখাটাকে আর ছিদ্রটাকে যদি একই রেখে এই দেওয়ালটাকে বাড়ানো যায়, মানে এই পর্দাটাকে আমি এত দূরকে নিয়ে এলাম, পর্দাটা এরকম নিয়ে এলাম, তাহলে প্রতিকৃতিটা কী হবে, প্রতিকৃতিটা বড় হবে। ভালো করে ছবি দেখলে এরকম, যে এই রকম এখানে আমি ছিদ্রটা সব জায়গায় ছিদ্র আর যে বস্তু দুটাকে পাশাপাশি রেখেছি, একই রেখেছি, কিন্তু দেওয়ালটাকে বাড়ি দিয়েছি। দেওয়ালটাকে বাড়ি দিলে কি হবে, ছিদ্র পর্দার দূরত্ব বাড়ি দিলে কি হবে, প্রতিকৃতি তত যে বড় হবে। আবার যে দেওয়ালকে যে আমি ছোটো করে দিই, মানে এইখানে যে 4 দেওয়াল থেকে আমি ছোটো করে দিই, দেওয়ালকে যে ছোটো করে দিই, তাহলে প্রতিকৃতি তত কী হবে, ছোট হবে। হলো, তাহলে এটা বস্তু আর এটা ছিদ্র, বস্তু আর ছিদ্র যদি একই রাখি আর দেওয়ালটাকে যদি বাড়ি দিই, তাহলে এখানে কি হবে, প্রতিকৃতিটা কী হবে, বড় হবে না ছোট হবে, বড় হবে। বুঝা গেল? এই হ্যাঁ, এবারে আলোর প্রতিফলন মানে কি, এইখানে আলোটা পড়ে এরকম করে বেরিয়ে গেল, এইখানে আলোটা এরকম পড়লো, আলোটা এইখান থেকে আলো পড়ে বেরিয়ে গেল। যেমন আমি একটা যদি কি করি, একটা কাঁচ আছে, কাঁচে আমি এরকম করে দূর থেকে লাইট ফেললাম, তা আলোটা কি বেরিয়ে যাবে, মানে আয়নায় কাঁচ বলতে একটা আয়না মানে পেছনটা অভ্র দিয়ে আছে, আমাদের ঘরে আয়না আছে, সেই আয়না যদি আমি আলো ফেলি, আয়নাটা এখান থেকে ছিটকে আবার এদিকে বেরিয়ে চলে আসবে, অন্য দেয়ালটাকে আবার আলো করে দিবে। হ্যাঁ, কাঁচ যদি পরিষ্কার কাঁচ হয়, দুদিকে যদি দেখা যায়, একে অপরকে দেখা যায়, তখন আলো ওই দিক থেকে বেরিয়ে চলে যাবে, না তখন এটা কি হয়ে যায়, স্বচ্ছ মাধ্যম হয়ে যাবে। এরকম ঘষা কাঁচ যদি থাকে, ঘষা কাঁচ হচ্ছে কি ঈষৎ স্বচ্ছ, অস্বচ্ছ মাধ্যম, মানে আয়না হচ্ছে অস্বচ্ছ মাধ্যম, মানে এইখান থেকে আলো মারলে আয়নার ওপাশে যাবে নি, কারণ পাড়া দিয়ে তাকে বন্ধ করা আছে, লাল পাড়া দিয়ে, তবেই তো আমরা আমার নিজের মুখ দেখতে পাই। হ্যাঁ, নাহলে আয়না যদি পাড়া না থাকতো তাহলে আমাদের ছবি দেখতে পেতাম নি, ওই পাশে আমাদের ছবি বেরিয়ে চলে যেত। আয়নায় যদি আলো ফেলি তাহলে আমি দেখতে পাবো কি, যে আলোটা ওখানে ঠিকরে অন্য একটা দেওয়ালে চলে গেছে, এইটাকেই বলে প্রতিফলন। এখানে আলো পড়ে এখান থেকে আবার বেরিয়ে চলে যাচ্ছে আলো এই পাশে, এটাকেই বলা হয় প্রতিফলন। এরকম আলোর প্রতিফলন কাকে বলে, কয় প্রকার, উদাহরণ দাও। আলোর প্রতিফলন কাকে বলে, আলোক রশ্মিগুচ্ছ একটা মাধ্যম থেকে ভিন্ন মাধ্যমের ঘনত্বের প্রবেশ করার সময় আলোর কিছু অংশ দুই মাধ্যমের বিভেদতল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। মানে কি, আলোক রশ্মিগুচ্ছ, এরকম আলোক রশ্মিগুচ্ছ একটি মাধ্যম থেকে, এরকম একটা মাধ্যম, মানে একটা বাতাস মাধ্যম, একটা মাধ্যম যাচ্ছে, হ্যাঁ, একটা বাতাস তো একটা মাধ্যম, আলো যেই পথে যায় সেটাই তো মাধ্যম। তাহলে এই মাধ্যম থেকে অন্য একটা ভিন্ন ঘনত্বের মাধ্যমে, এই একটা ভিন্ন ঘনত্ব, এই বাতাসের একটা মাধ্যম, এখানে আয়না দেওয়া আছে, আয়না এরকম একটা দেওয়া আছে, কি দেওয়াল দেওয়া আছে, ঘষা একদম চকচকে দেওয়াল, কিংবা একটা ডিশের থালা এরকম করে দেওয়া আছে। এই একটা মাধ্যমে প্রবেশ করার সময় কিছু অংশ আলো, হ্যাঁ, মানে কিছু অংশ আলো ওই দুই মাধ্যমের বিভেদতল থেকে পুনরায় আবার ওই মাধ্যমেই ফিরে যায়, কিছু অংশ এদিকে ঢুকে যায় আর কিছু অংশ ওই দিক থেকে
ওইদিকেই ফিরে চলে যায়। এই যে ফিরে চলে যাচ্ছে, ঠিকরে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় প্রতিফলন, আলোর প্রতিফলন। তাহলে কি করব, আলোক রশ্মিগুচ্ছ একটি মাধ্যম থেকে অন্য ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করার সময়, কি না, একটা মাধ্যম থেকে অন্য ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করার সময় আলোর কিছু অংশ কি হয়, দুই মাধ্যমের বিভেদ তল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। দুই মাধ্যমের বিভেদ তল থেকে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই মাধ্যমে আর ঢুকছে নি বেশি, এই যে ঠিকরে চলে যাচ্ছে, এই ঘটনাকে বলা হলো প্রতিফলন। যেমন আয়নার প্রতিফলন, অমসৃণ দেয়ালের প্রতিফলন, সেগুলোকে হচ্ছে কি বলে, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন দুই প্রকার, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। প্রশ্ন পড়তে পারে যে আলোর প্রতিফলন কয় প্রকার? দুই প্রকার, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি না, যখন কোনো মসৃণ তলে, এরকম একটা মসৃণ তল, চকচক, একটা থালা, একটা কাঁসা ডিশের থালা, স্টিলের থালা চকচক করছে, কিংবা একটা আয়না, হ্যাঁ, এই রকম আয়নায় কোনো আলো পড়লে, কোনো আলোক রশ্মিগুচ্ছ পড়লে সমান্তরালভাবে, মানে এরকম সমান্তরালভাবেই যদি এগিয়ে যায়, প্রতিফলন হয়ে যদি ওই মাধ্যমেই ফিরে যায়, তখন তাকে নিয়মিত প্রতিফলন বলা হয়। তাহলে যখন কোনো মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে, তখন আলোক রশ্মিগুচ্ছগুলি সমান্তরালভাবে প্রতিফলিত হয়, তখন তাকে নিয়মিত প্রতিফলন বলে। এটাকে বলা হয় আলোর প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলনটা কি, মানে এরকম রশ্মিগুচ্ছ আসবে, যেমন এই, হ্যাঁ, নিয়মিত প্রতিফলন উদাহরণ আয়নায় প্রতিফলন, এরকম করে আয়নায় টর্চ মারলাম, এরকম হয়ে যেয়ে আবার এই জায়গায় আলো তৈরি করলো, অন্য একটা দেওয়ালে আলো তৈরি করলো। আমরা আয়নায় টর্চ মেরে সব দেখবি যে এরকম করে প্রতিফলন হয়ে অন্য একটা দেওয়ালে আলো করে দিচ্ছে, এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। এটা হলো আয়নার প্রতিফলন, নিয়মিত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন কি, যখন কোনো অমসৃণ তল, এটা হচ্ছে মসৃণ তলে পড়বে, এটা কিন্তু অমসৃণ তলে, অমসৃণ একটা তলে পড়বে, যেরকম দেওয়াল, অমসৃণ ঘরের দেওয়াল, একটা অমসৃণ ঘরের একটা দেওয়াল, এখানে এটা একটা ভুল হয়ে গেছে, এটা মসৃণ হবে, এটা মসৃণ দেওয়ালের প্রতিফলন, মসৃণ দেওয়ালের প্রতিফলন হবে, ওটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, অমসৃণ একটা দেওয়াল, হ্যাঁ, এবড়ো খেবড়ো একটা মসৃণ দেওয়াল, তাতে যে আলোর প্রতিফলন ঘটে, আলোক রশ্মিগুচ্ছগুলি বিক্ষিপ্ত আকারে এদিক ওদিকে ছড়িয়ে পড়ে। তাহলে আমি কীভাবে বলবো, নিজের মতো করে বলতে পারবো। আলোক রশ্মিগুচ্ছগুলি একটা অমসৃণ দেওয়ালে প্রতিফলিত হয়ে যদি রশ্মিগুচ্ছগুলি এলোমেলোভাবে এধারে ওধারে ছড়িয়ে যায়, তাকে বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে কোনো আলোক রশ্মিগুচ্ছগুলি কোনো অমসৃণ তলে প্রতিফলিত হয়ে যদি বিক্ষিপ্ত আকারে এদিক ওদিক ছড়িয়ে যায়, তাকে বলা হয় কি, বিক্ষিপ্ত প্রতিফলন। যেমন অমসৃণ দেওয়ালের প্রতিফলন হলো। এবারে এটা একটা ভালো প্রশ্ন, একটা ছবি এঁকে আলোর গতিপথ, আপাতন কোণ, প্রতিফলন কোণ, অভিলম্ব চিহ্নিত করো ও ব্যাখ্যা করো। একটা ছবি এঁকে দেখাতে বলেছে যে আপতন কোণ, প্রতিফলন কোণ, অভিলম্ব, এইসবগুলো দেখাতে বলেছে। তাহলে সোজা একটা কথা, এইরকম একটা ধরো আমি আয়না রাখলাম নিচে, বা একটা অমসৃণ দেওয়াল কি মসৃণ দেওয়াল যা কিছু একটা রাখলাম এখানে, এটা একটা বিভেদ তল। বিভেদ তল মানে আলো যেখানে বাঁধা পাচ্ছে সেটাকে বলা হয় বিভেদ তল। আলো এদিক থেকে আসছে, এটা আলোটা এলো, এটা আলোটা এলো, এটা হচ্ছে বিভেদ তল। তা ধরি এ বি একটি আয়না, এ বি এটা হচ্ছে আয়না। এবার যে পথ দিয়ে আলো আসে সেটি আপতিত রশ্মি, মানে এইটা হচ্ছে আপতিত রশ্মি, যেমন এক্স আর ওয়াই, এইটা এক্স আর ওয়াই আপতিত রশ্মি। আয়নায় পড়ে আলো যে পথে ফিরে গেল সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এইটা পড়ে আলোটা এই দিকে চলে গেল, এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এইটা তাহলে প্রতিফলিত রশ্মিটা কি, এটা জেড আর ওয়াই, জেড আর ওয়াই, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। যে বিন্দুতে আলো এসে পড়েছে সেটি হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই বিন্দুতে আলো এসে পড়েছে, তো এটি হচ্ছে ওয়াই। এ বির ওপর ওয়াই বিন্দুতে আঁকা অভিলম্ব, একটা মাঝখানে একটি দিয়ে একটা সোজা অভিলম্ব আঁকি, হ্যাঁ, সোজা একটা লম্বা আঁকি, এইটি হচ্ছে অভিলম্ব। এটা কী হবে, সি, আর এটা হচ্ছে ওয়াই। তাহলে সি ওয়াই হচ্ছে এটা অভিলম্ব, ঠিক আছে। এই যে সি
আর ওয়াই এইটা হচ্ছে অভিলম্ব। এবারে এক্স ওয়াই মাঝের আপাতন কোণ, এইটা হচ্ছে আপাতন কোণ, মানে এই যে আলো আর এই যে অভিলম্বের যে কোণটা তৈরি হচ্ছে, এই যে কোণটা এটা হচ্ছে আপতন কোণ। আলোটা আপতিত রশ্মি আর অভিলম্বর মাঝখানে যে কোণটা তৈরি হয়েছে এটাকে বলে আপতন কোণ। যেমন তাহলে কী হবে, এক্স ওয়াই সি এটা হচ্ছে আপতন কোণ। এক্স ওয়াই সি এই কোণটা হচ্ছে আপতন কোণ, এটা 30 ডিগ্রি। আর অবিলম্ব আর প্রতিফলিত রশ্মি এইটাকে বলা হয় প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ এইটা আর এইটা অবিলম্ব, আর যে প্রতিফলিত হয়ে যেই রেখাটা যাচ্ছে এইটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, তার মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটাকে বলা হয় প্রতিফলিত কোণ। প্রতিফলিত কোণ কাকে বলা হয়, যে প্রতিফলিত রশ্মি আর অবিলম্বের মাঝখানে যে কোণটা হচ্ছে এইটা প্রতিফলিত রশ্মি, আর এইটা হচ্ছে অবিলম্ব, এর মাঝের যে কোণটা তাকে বলা হয় প্রতিফলিত কোণ। তাহলে প্রতিফলিত কোণ কাকে বলা হয়, প্রতিফলিত রশ্মি আর অবিলম্বের মাঝের কোণ। আপতন কোণ কাকে বলা হয়, আপতিত রশ্মি আর অবিলম্বের মাঝখানের কোণ। আপতিত রশ্মি আর এই যে অবিলম্ব সোজা এর কোণটা হচ্ছে আপতন কোণ। আর প্রতিফলন কোণ কাকে বলা হয়, অবিলম্ব আর প্রতিফলিত রশ্মি এই দুটার মাঝখানে যে কোণটা এইটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, তাহলে এইটা দুই একবার দেখে দেখে লিখলেই হয়ে যাবে, একদম সোজা। এইটা যদি 30 ডিগ্রি হয় এটাও 30 ডিগ্রি হয়, মানে আপাতন কোণ সবসময় প্রতিফলন কোণের সমান হয়। এই কোণটা দুটা কোণই সমান হবে, এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে। প্রতিফলনের সূত্রগুলো কি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অবিলম্ব সর্বদা একই সমতলে থাকে। মানে এই যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি তার মাঝে যদি অঙ্কিত অবিলম্ব করি সব সময় এগুলা কি হয়, একই সমতলে থাকে, সবসময় এরকম তিনজনে একই সমতলেই থাকে, দুটার মধ্যে সমান দূরত্ব থাকে। 2 নম্বর কি, আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়। এই কোণটা আর এই কোণটা দুটা কোণ সবসময় সমান হবে, এটা 30 ডিগ্রি হলে ওটাও 30 ডিগ্রি হবে। ঠিক আছে, দুটা সূত্র। আলোর প্রতিসরণ কাকে বলে, বাবা আলোর চ্যাপ্টার তো অনেক বড়, আছে। প্রতিসরণ, আলোর প্রতিসরণ কাকে বলে না, আলোক রশ্মি কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যদি অন্য মাধ্যমে প্রবেশ করে তখন ওই মাধ্যম দুটির বিভেদ তল থেকে আলোর গতিপথের পরিবর্তন ঘটে, এই ঘটনাকে বলে আলোর প্রতিসরণ। তার মানে কি ব্যাপারটা, যে আলো এই রকম জায়গা থেকে আসছে, এরকম জায়গা থেকে এসে এই মাধ্যমটা, এটা বিভেদ তল, দুটি মাধ্যমের বিভেদ তল, এটা হচ্ছে জল, এটা হচ্ছে জল আর এটা হচ্ছে হাওয়া, এটা উপর জলের উপর, এটা জলের উপর, এটা হচ্ছে জল, এটা হচ্ছে জল, এরকম করে সব জল, এটা জল। আমি উপর থেকে যদি আলো ফেলাই বা কোনো একটা জিনিস এখানে আমি ঢুকালাম, হ্যাঁ, ঢুকে দেখলাম এই রকম সময় বেঁকে যায়। একটা সোজা কথা এটা বলে বোঝা যাচ্ছে, বালতির জলকে যদি আমি দেখি, বালতিতে জল আছে, আমি চোখ তুলে বালতি জল দেখি, কিছু যেন জলটা উপরের দিকে উঠে এসছে বলে মনে হয়। হ্যাঁ, এটাই প্রতিসরণের জন্যই হয়, আলোর প্রতিসরণের জন্যই হয়। হ্যাঁ, ঠিক আছে, এটা বলে দিই। আলোক রশ্মি কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে, আলোক রশ্মি এই মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অন্য একটা মাধ্যমে প্রবেশ করে, এই জলের মাধ্যমে প্রবেশ করছে, তখন ওই মাধ্যম দুটির বিভেদ তল থেকে আলোর গতিপথের পরিবর্তন ঘটে। এই মাধ্যম থেকে এই দিকে আলোর আসার কথা, কিন্তু আলো এই দিকে আসার কথা, আলোটার কিছুটা এদিকে পরিবর্তন ঘটে, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে কি বলবো, আলোক রশ্মি কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যদি অন্য মাধ্যমে প্রবেশ করে তখন ওই মাধ্যম দুটির বিভেদ তল থেকে, এই মাধ্যম দুটির বিভেদ তল থেকে যদি আলোর গতিপথের পরিবর্তন ঘটে, এরকম করে বেঁকে যায়, এটা এদিকে আসার কথা ছিল এদিকে হালকা করে বেঁকে যায়, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ।
ঠিক আছে। প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, এটার বৈশিষ্ট্য কি? এই যে প্রতিষ্ঠিত রশ্মি, এইটাকে প্রতিষ্ঠিত রশ্মি বলে, মানে আপতিত রশ্মি থেকে যেটা বেরিয়ে যায় প্রতিফলিত হয়ে সেটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি। এই প্রতিষ্ঠিত রশ্মিটা এরকম অবিলম্ব থেকে এই দিকে আসার কথা দিকে একটু দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, ফলে কী হয়, বালতির জল কিছুটা ওপর দিকে উঠে আসছে বলে মনে হয়। যদি প্রশ্ন করে যে বালতিতে জল থাকলে আমরা দেখি যে বালতির জলের তলাটা কিছুটা উপরে উঠে আসে। এটা কেন হয় না, এই আলোর প্রতিসরণের জন্য, আলোর প্রতিসরণের জন্য ঘটনা ঘটে। তার মধ্যে কি ঘটনা ঘটে, যে প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যেয়ে যে প্রতিসরণ ঘটায়, তার জন্য এই বালতির জল তার উপরটা কিছুটা উপরে হয়ে উঠে আসে। আচ্ছা, এইখানে 2 নম্বর চিত্রে দিয়েছে আবার কখনো কখনো অবিলম্বের দিকে সরে আসে। এইখানে রশ্মি পড়ছে এই দিকে যাওয়ার কথা, কিন্তু এই দিকে বেঁকে এসছে। হ্যাঁ, এটা মাধ্যম জন্য, কখনো মাধ্যম যখন চেঞ্জ হয়ে যায় তখন এই ঘটনাটা ঘটে। যেমন এই যে একটা পেনকে আমি জলে ডুবালাম, আমি দেখি যে উপর থেকে যে পেনটা একটু যেন বেঁকে গেল, এখানে জলে ঢুকানোর পর থেকে এইখান থেকে জলের গা থেকে পেনটা যেন একটু বেঁকে গেল, এরকম একটা ঘটনা ঘটে থাকে। এই যে জলপূর্ণ গ্লাসে লাঠি রাখলে লাঠি বাঁকা লাগে কেন, এই প্রতিসরণের জন্যই ঘটে। আচ্ছা, প্রতিবিম্ব কাকে বলে, কয় প্রকার, কি কি? প্রতিবিম্ব মানে কি বলেছি, যে আমার ছবি দেখা, এইগুলো হচ্ছে প্রতিবিম্ব। যে কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ। অপসারী মানে, আমি তখন অভিসারী অপসারী বলেছিলাম। অপসারী মানে এরকম বিন্দু থেকে আলো চারদিকে ছড়িয়ে যাওয়া, হ্যাঁ, এটাকে বলা হয় অপসারী। যদি কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে ওই প্রথম বিন্দুর উৎসের প্রতিবিম্ব বলা হয়। প্রকারভেদ প্রতিবিম্ব কাকে বলে এটা তো পড়বে, তা একটু ভালো করে পড়তে হবে। কোনো বিন্দুতে উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, এইখান থেকে এরকম একটা ব্যাপার, একটা পর্দার দিকে আছে, পর্দা আছে, ধরো পর্দা, এইখান থেকে একটা অপসারী আলোক রশ্মিগুচ্ছ এরকম করে এলো, এরকম করে আলোটা বেরিয়ে এইখানে পড়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, যদি আবার অন্য কোনো এরকম করে যদি বিন্দুতে মিলিত হয়, এরকম করে কোনো বিন্দুতে মিলিত হয়, হ্যাঁ, বা কোনো বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হয়, যেন এইখান থেকে যেন বেরোচ্ছে, এখান থেকে বা আলোগুলা বেরোচ্ছে, এরকম যখন মনে হয়, তখন ওই যে দ্বিতীয় বিন্দুটা, এই বিন্দুটাকে এই বিন্দুটার প্রথম বিন্দুর উৎসের প্রতিবিম্ব বলে, এর প্রতিবিম্ব বলে। যেমন আমরা সিনেমায় পর্দায়, হ্যাঁ, সিনেমার পর্দায় কি হয়, আমরা এখান থেকে একটা আলো বের হয়, এক জায়গা থেকে কোণ থেকে আলো বের হয়, বেরিয়ে এই পর্দায় পড়ে, পর্দা থেকে পড়ে আমরা সেই পর্দার ছবিগুলা আমরা সব দেখতে পাই তো। তাহলে কোথা থেকে বেরোচ্ছে তো এইখান থেকে বেরোচ্ছে, এইখান থেকে বেরিয়ে এখানে পড়ছে, দিয়ে আমাদের চোখে এসে পড়ছে। এই রকম যে ঘটনাগুলো ঘটছে, এইটাকেই বলা হয় প্রতিবিম্ব, মানে এই উৎসের এটা প্রতিবিম্ব। সদ্বিম্ব কোনো উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বলে মনে হয়, তখন তাকে সদ্বিম্ব বলা হয়। মানে এই বিন্দুতে যদি মিলিত হয় তখন তাকে বলা হয় সদ্বিম্ব। তাকে যদি আমরা ছবি দেখতে পাই তখন তাকে সদ্বিম্ব বলা হয়। অসদ্বিম্ব কি, কোনো উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে যদি অন্য কোনো বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হয়, কি হচ্ছে, অপস্থিত হচ্ছে বলে মনে হয়। মানে একটা হচ্ছে বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন সেটা সদ্বিম্ব, আর অপস্থিত হচ্ছে বলে মনে হয় তখন সেটা হচ্ছে অসদ্বিম্ব। যেমন মরুভূমি মরীচিকা, দেখে মনে হচ্ছে ওখানে কিছু একটা আছে, কিন্তু যত সামনে যাব সেটা আর কিন্তু নেই। মরীচিকা এরকম ঘটনা ঘটে, দূর থেকে মনে হয় যেন এখানে একটা ঝোপঝাড় গাছ একটা আছে, জঙ্গল আছে, কিন্তু যত তার কাছকে যেতে থাকবো আর সেটা দেখা যায়নি। এইটাই হচ্ছে মরীচিকা। আর সদ্বিম্ব আমরা তখন বিন্দুতে মিলিত হচ্ছে যখন আমরা সেটা দেখতে পাচ্ছি, আমাদের চোখে যখন এসে পড়ছে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সদ্বিম্ব।
আচ্ছা, এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। আয়নায় গঠিত প্রতিবিম্ব বস্তুর মাপ সমান হয়। আয়নায় গঠিত প্রতিবিম্ব মানে আমার ছবি, আয়নার সামনে আমি যদি দাঁড়াই, তা আমার ছবিটা আমার চেয়ে বড় কখনো হয়নি, আমার চেয়ে ছোটও কখনো হয়নি। আমি যেরকম আমার ছবিটাও সেরকম হয়। বস্তু থেকে আয়না ও আয়না থেকে প্রতিবিম্ব দূরত্ব সবসময় সমান। হ্যাঁ, বস্তু থেকে আয়না, আয়না থেকে প্রতিবিম্ব দূরত্ব মানে আমি যদি বস্তু, আয়না এখানে আছে, আমি যত অতটা এখানে থাকি, আর আয়নার ছবিটাও ততটাই দূরত্বে পিছন দিকে হয়ে যাবে। আমি এটা রিয়েলে আছি, আমি এখানে আছি, এখান থেকে আয়না থেকে আমি যতটা দূরে থাকবো, আর আয়না যে ছবিটাও থাকবে সেই ততটাই সে দূরে থাকবে। ওই যে বস্তু থেকে আয়না, আয়না থেকে বস্তু, বস্তু থেকে আয়না, আয়না থেকে আবার প্রতিবিম্ব, আয়না থেকে প্রতিবিম্ব, বস্তু থেকে আয়না, আর আয়না থেকে আমার প্রতিবিম্ব, দুটা দূরত্ব সমান হয়। রামধনু কি সাধারণত কখন দেখতে পাওয়া যায়? রামধনু তো আমরা বৃষ্টির পরে আমরা দেখি বিকেলবেলা। তাহলে কী রকম ব্যাপারটা হয়? আকাশে রামধনু হলো সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা। মানে সূর্যের প্রকৃত রং হচ্ছে সাদা, হ্যাঁ, সেই সাদা আলো যখন বিচ্ছুরণ ঘটে তখন রামধনু দেখা যায়। এটা মনে রাখতে হবে, সাদা আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা। রামধনু কি? যে রামধনু হলো সূর্যের সাদা আলো বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা। আকাশে ভাসমান জলকণা থাকে, আকাশে যখন বৃষ্টি হয় তারপরে তো গোটাটা জলীয় বাষ্পে আকাশটা ভরে যায়। ওই জলকণার মধ্য দিয়ে যখন সূর্যের আলো আসে তখন ওই সূর্যের আলোটা ওই জলকণার উপর বিচ্ছুরণ ঘটে। এরকম এরকম ছোটো 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 এরকম অনেক জলবিন্দু আছে। এরকম বিচ্ছুরণ আলোর জলকণা সূর্যরশ্মি জলবিন্দুর উপর পড়লে, হ্যাঁ, বিচ্ছুরণ ঘটে, ভেঙে যায়। বিচ্ছুরণ মানে ভেঙে যায়, এরকম করে ভেঙে যায় জলের উপর দিক দিয়ে। এই যে বিচ্ছুরণের ফলে যে 7টি রং তৈরি হয়, হ্যাঁ, এরকম রামধনুর মতো 7টা রং তৈরি হয়। হ্যাঁ, এই প্রতিটা দানাতে জলের বিন্দু আছে, প্রতিটা কালারে জলের বিন্দু আছে। এই ঘটনাটাকে রামধনু বলা হয়। তাহলে ওই জলকণার মধ্য দিয়ে সূর্যের আলো যাওয়ার সময় বিচ্ছুরণের ফলে যে 7টি আলোর পটি তৈরি হয় তাকে বলা হয় রামধনু। সাধারণত বৃষ্টি হওয়ার পর বিকেলের আকাশে রামধনু দেখা যায়। আচ্ছা, এটা মনে রাখতে হবে, 1966 সালে বিজ্ঞানী আইজ্যাক নিউটন বিচ্ছুরণ আবিষ্কার করে। যৌগিক আলো থেকে বিভিন্ন রং আলাদা আলাদা হয়ে যাওয়াকে বিচ্ছুরণ বলা হয়। এই বলেছিলাম বিচ্ছুরণ কাকে বলা হয়। একটা যৌগিক আলো, যৌগিক মানে এর মধ্যে অনেক আলো আছে, যখন এইটা কোনো একটা জিনিসের উপরে পড়ে তখন বিভিন্ন রকম আলোতে ভাগ হয়ে যাওয়া, সেটাকেই বলা হয় বিচ্ছুরণ। সূর্যের আলোর মধ্যে থাকা 7টি রং হলো বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল। প্রতিটা প্রথম অক্ষর দিয়ে যদি একটা শব্দ তৈরি করি সেটা হয় বেনিহ আসহ কলা। বেনি মানে বেগুনি, নি মানে নীল, আ মানে আসমানি, সহ মানে সবুজ, হ মানে হলুদ, ক মানে কমলা আর লাল মানে লাল। তাহলে এটাকে মনে রাখতে হবে, বেনিহ, বেনি, আসহ কলা। এইটা মনে রাখলেই 7টা রং এখান থেকে আমরা বলতে পারবো। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা থাকে কেন? অ্যাম্বুলেন্স দেখি গাড়ি কোথা গেল? গাড়ি, এই যে আলোর বিচ্ছুরণ ঘটে, এরকম আলো এখানে পড়ে আলো চারদিকে ছড়িয়ে যায়। এই যে এখানে বলেছিলেন যে দূরত্ব সবসময় সমান থাকে। পেন এই জন্য বাঁকা দেখায় অনেক সময় জলের মধ্যে থেকে। এই যে আলোর বিচ্ছুরণ ঘটে, এখানে যৌগিক আলো এখানে পড়ছে প্রিজম থেকে বিভিন্ন 7টা রঙে চারদিকে ভেঙে গেল একটা যৌগিক আলো, এটাকেই বলা হয় আলোর বিচ্ছুরণ। এরকম রামধনু আমরা দেখতে পাই। হ্যাঁ, কি বলেছিলাম? অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সটা গেল কোথা? অ্যাম্বুলেন্স, এই যে অ্যাম্বুলেন্সে এরকম উল্টা করে লেখা থাকে কেন? অ্যাম্বুলেন্স লেখাটা উল্টা থাকে কেন? কেন থাকে চলো পড়ে যাই। অ্যাম্বুলেন্স, আমরা জানি আয়নায় বস্তুর প্রতিবিম্ব পার্শ্ব পরিবর্তন ঘটে। মানে আমরা ডান হাত আয়নায় যদি আমার সামনে যাই, আমার ডান হাতটা নাকে যখন আমরা ঠেকাবো তখন মনে হচ্ছে যেন ওই আয়নায় যে আছে সে বাঁ হাতটা মানে উল্টা হয়, উল্টা আয়না, ওইটা বলে পার্শ্ব পরিবর্তন। প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয়। সেই জন্য সামনে থেকে আসা গাড়ির লুকিং গ্লাসে
সেটি সোজাভাবে দেখা যাবে। মানে আমরা যদি উল্টা করে যদি অ্যাম্বুলেন্সটা লিখে রাখি, তাহলে আমরা আয়নায় কী করব, সোজাভাবে দেখতে পাবো। আর সোজা যদি লিখে রাখি তাহলে আয়নায় সেটাকে উল্টা দেখতে পাবো। সেই জন্যেই গাড়ির চালক ওই অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লিখে রাখে। তাহলে এটা কিসের জন্য? মোটামুটি পার্শ্ব পরিবর্তন জন্য, প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন মেন কারণ। আমরা জানি আয়নায় বস্তুর পার্শ্ব পরিবর্তন ঘটে প্রতিবিম্বের, সেই জন্য সামনে থেকে আসা গাড়ির লুকিং গ্লাস